আরে সব দল বেঁধে কি ব্যাপার? খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম গোপাল দাদা। বিপদ? কিসের বিপদ? আজ গিয়েছিলাম মহারাজের কাছে। তা তা সবই তো শুনলে গোপাল দাদা। সব কথাই তো শুনলাম। একদিন মাত্র রাজসভায় যাইনি আর তাতেই এত কিছু ঘটে গেল। এখন তুমি একটা ওই বুদ্ধি দাও গোপাল দাদা। ঠিক আছে, দেখি কি করতে পারি। শুধু দেখি বললে হবে না গোপাল দাদা, তোমাকে কিছু একটা করতেই হবে, নইলে যে আমাদের দুর্দশা শেষ হবে না। আচ্ছা আচ্ছা, তোমরা যে এখানে এসেছো সেটা আর কেউ জানে? কি? বলি কি হলো? সকাল থেকে মুখ কেমন আমসি করে বসে আছো কেন? মাজায় বড্ড ব্যথা হয়েছে গিন্নি। বললো যা, এই তো কালকে দিব্যি ফুরফুরে হয়েছিলে, এর মধ্যে ব্যথা শুরু হয়ে গেল নাকি? যখন শুরু হবার হঠাৎ করেই শুরু হয় গো, ঘুম থেকে উঠেই ব্যথা শুরু হয়ে গেল। ও তুমি বুঝবে না। আমার আর বুঝে কাজ নেই। বলি বাজার টাজার করতে হবে নাকি এইভাবে বসে থাকবে? খুব ব্যথা করছে, এখন আমি বাজারে যেতে পারবো না গো। বুঝেছি বুঝেছি, তা কি রাজসভাতেও যাবে না গো? না, আজকে ছুটি নিচ্ছি। আজ আমার যা ব্যথা তাতে আর রাজসভাতেও যেতে পারবো না গো। তার মানে বসে বসে করবে আর আমার কানের মাথা খাবে, রাজসভাতে যাওয়ার নাম নেই। আহা, তোমার মুখ দিয়ে সব সময় মধু ঝরে কেন গিন্নি? তুমি যদি আবার উল্টো পাল্টা কথা বলো তাহলে আমি এই বাপের বাড়ি থেকে রওনা দিলুম, বলে দিচ্ছি। হ্যাঁ, ঈশ্বর মনে হয় মুখ তুলে চাইলেন। কি বিড়বিড় করছো? কিছু না কিছু না, এই রসিকতাও বোঝো না। আমি একটু রসিকতা করলাম তোমার সাথে। যদি ভাঁড়ামি করতে চাও তাহলে রাজসভায় যাও না, যাও। বাহ, বেশ বললে তো। ভাড়ামি করতে চাও তাহলে রাজসভায় যাও। আহা, রাজামশাই শুনলে না আমাদের সভাকবির চাকরি যাবে গো। দাও দেখি বাজারের থলি। বাজার যাবে তাহলে? আর তোমার কোমরের ব্যথা? ওই তুমি এত সুন্দর সুন্দর মলম দিলে যে বুদ্ধির পাঁচন কোথায় লাগে। তোমার কথার মালিশে কোমর ঠিক হয়ে গেছে গো। তবে আজ ইচ্ছে করছে একটু ভালো মন্দ খেতে। হ্যাঁ, খেয়ে দে বাড়িতে থাকবো, আর বেরোবো না। এ যে দেখি ভূতের মুখে রাম নাম। বলি হলো কি? গোপালকে যে দেখছি না, সে দেরি করে বটে, কিন্তু এতটাও দেরি তো করে না। তাহলে গোপালের কি শরীর খারাপ করলো? মহারাজ, গোপালকে সকালে আমি বাজারে দেখেছি, মন দিয়ে বাজার করছে, তাই আর বিরক্ত করিনি। মন দিয়ে বাজার করছে বটে, তা তুমি কি করছিলে? হ্যাঁ মহারাজ, আমি একটি মাত্র ওই যে বলে না আলু, আলু কিনে আনলাম। আমার ঘরে আনাজপাতি ছিল, সেটাই আজ আমি খেয়েছি। তা একটা মাত্র আলু দিয়ে কি করবে? সে তো মহারাজ আমার গবেষণার জন্য। ওই আলুকে কিভাবে কুমড়োর মতো বড় করা যাবে সেটাই চিন্তা করছি। তাহলে তাহলে প্রজাদের একটা আলু খেলেই পেট ভরে যাবে। বাহ, তাহলে অল্প চাষ করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ বেশ, তুমি তাহলে চেষ্টা করো। এই কাজে যদি আমাদের বিজ্ঞানী সফল হয় তাহলে বুঝতে পারছেন মহারাজ কি ঘটবে। চালকেও চড়ুই পাখির আকারের করে দেওয়া যাবে। তাহলে 4-5টি অন্ন মুখে দিলেই পেট ভরে যাবে। বাহ মহারাজ, তখন খাজনা অনেক বেশি বাড়িয়ে নেওয়া যাবে, কারণ প্রজাদের পেট তো ভরেই থাকবে। টাকা পয়সার ব্যাপারে তোমার মাথা তো দেখি সব সময় একটু বেশি খোলে মন্ত্রী। মহারাজের জয় হোক। বলো কি খবর? আগে কয়েকজন চাষি আপনার সাথে দেখা করতে এসেছেন। তাদেরকে রাজসভায় পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। কি ব্যাপার, তোমরা সবাই দিনের বেলা রাজসভায়? কিছু কি সমস্যা হয়েছে? মহারাজ,
আমরা একটা ওই বিশেষ প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন মহারাজ, আপনি তো আমাদের মতো প্রজাদের মা বাপ। তাই আমাদের বিপদে আমরা আপনার কাছে এসেছি। বলি তোমরা কেন এসেছো সেটাই আগে মহারাজকে বলো, বুঝলে? মানে তোমাদের বিপদটা কিসে? মহারাজ এই বছর হলো খরার বছর, আমাদের একেবারেই ফসল ফলেনি মহারাজ। তা মহারাজ কি করতে পারেন? মহারাজকে জলের যোগান দিতে বলছো, নাকি মহারাজ গিয়ে তোমাদের হয়ে চাষ করবেন? অমন করে বলবেন না মন্ত্রী মশাই, আমরা খুব বিপদে পড়েছি। মহারাজ, আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আমি তো তোমাদের যথেষ্ট পরিমাণেই খাজনা মকুব করি, কিন্তু আলাদা করে অর্থ সাহায্য। মহারাজ, এরা যা বলছে আমি তা বিশ্বাস করি না। তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? পণ্ডিত, তুমি আজ গোপালকে প্রচুর বাজার করতে দেখেছো কি না? হ্যাঁ মহারাজ, অবশ্যই। গোপাল অনেক বাজার করলো, তো তাতেই চাষিদের কি এসে গেল? আমিও মহারাজ রোজ প্রচুর বাজার করি, প্রচুর আনাজ সবজি চাল নিয়ে আসি, সবকিছুই ন্যায্য মূল্য দিয়ে। তোমরা করো তো? হ্যাঁ, সে তো রোজই করি। আমিও করি, সে তো 100 বার। সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। মন্ত্রী, তোমার কথার মাথা মুন্ডু না কিছুই বোঝা যাচ্ছে না। আমরাও তো কিছু বুঝতে পারছি না। বটে, তোমরা কিছু বুঝতে পারছো না? মহারাজ এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এ হলো জলের মতো সোজা, আমি একটু কষ্ট করলেই সব বুঝতে পারবে। ভনিতা করো না তো, যা বলার স্পষ্ট করে এক্ষুনি বলো। মহারাজ, এই যে আমরা সবাই যারা সভাসদ ও আরও প্রজারা, তারা এত বাজার করছে কি করে? বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে বলেই। আর বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে কেন? কারণ মাঠ ভর্তি ফসল ফলেছে বলে। একদম একদম ঠিক কথা বলেছো মন্ত্রী। তাই যদি হয় তাহলে এই চাষিরা মিথ্যে কথা বলছে, কারণ এরা বলছে এবার নাকি ফসল একেবারেই ভালো হয়নি। আপনি এদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী, তোমার কথা আমি একেবারে ফেলে দিতেও পারছি না। মহারাজ, মন্ত্রী মশাইয়ের ধারণা একেবারে ঠিক নয়। বাজারে যা পাওয়া যাচ্ছে তা আগের মরশুমের। আর তাছাড়া মান্যিগণ্যি লোকেরা গেলে ব্যবসায়ীরা তাদেরকে ভালো জিনিসটাই আগে দেয়। গোপাল যে বাজার করেছে সে আবার কিসের মানিগণ্যি? ও তো একটা আস্ত ভাঁড়। গোপাল দাদাকে তো সবাই ভালোবাসে। দেখেছেন মহারাজ, দেখেছেন এরা কিরকম কথা ঘোরাচ্ছে? মহারাজ, আমাদের অর্থ সাহায্যের সত্যিই খুব দরকার। মহারাজ, এরা ফসল বিক্রি করে অর্থ সব খরচ করে ফেলেছে, আর এখন আপনার কাছে হাত পাতছে। তোমরা ফিরে যাও, তোমাদের কোনো রকম অর্থ সাহায্য দেওয়া যাবে না। বিনা শ্রমে নাহি হয় প্রাপ্য অর্থ, চাষি এলো চাষি গেল সবাই ব্যর্থ। এখন উপায় কিভাবে দিন চলবে বুঝতে পারছি না। মহারাজ তো একবারটি ওই ভাবতে শুরুও করেছিলেন আমাদেরকে ওই কোনোভাবে অর্থ সাহায্য করা যায় কি না। ওই মন্ত্রীটাই যত নষ্টের গোড়া। কি সব উল্টো পাল্টা কথা বলে মহারাজের চিন্তা ঘুরিয়ে দিলেন। এবার যে ফসলের সত্যি ভালো ফলন হয়নি সেটা মহারাজ বিশ্বাসই করলেন না। আমাদের কপাল বড্ডই খারাপ। একটা একটা কাজ করলে হয় না? কি কাজ? চলো সবাই মিলে এই গোপাল দাদার বাড়ি যাই, সে একটা কিছু উপায় বাতলে দিতে পারে। চল চল চল, যাওয়া যাক। চলো 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 যাওয়া যাক। আরে সব দল বেঁধে কি ব্যাপার? খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম গোপাল দাদা। বিপদ? কিসের বিপদ? আজ গিয়েছিলাম মহারাজের কাছে। তা তা সবই তো শুনলে গোপাল দাদা। সব কথাই তো শুনলাম। একদিন মাত্র রাজসভায় যাইনি আর তাতেই এত কিছু ঘটে গেল। এখন তুমি একটা ওই বুদ্ধি দাও গোপাল দাদা। ঠিক আছে,
দেখি কি করতে পারি। শুধু দেখি বললে হবে না গোপাল দাদা, তোমাকে কিছু একটা করতেই হবে, নইলে যে আমাদের দুর্দশা শেষ হবে না। আচ্ছা আচ্ছা, তোমরা যে এখানে এসেছো সেটা আর কেউ জানে? কেউ জানে না। এটা আমরাই চারজন আলোচনা করে ঠিক করলাম যে কেউ যদি আমাদের উপকার করতে পারে তো তো সেটা একমাত্র তুমি। ঠিক আছে, একটা কথা শুনে রাখো যে তোমরা যে আমার বাড়ি এসেছো সেটা যেন কাকপক্ষীয় টের না পায়। বুঝতে পেরেছো? একদম বুঝতে পেরেছি। এখন তোমরা নিশ্চিন্ত মনে বাড়ি গিয়ে ঘুম দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, রাজার কাছ থেকে আর্থিক সাহায্য আমি তোমাদের পাওয়াবই। আমরা তাহলে আসি। তোমার ভরসাই রইলাম। ভগবান তোমার ভালো করুক। সন্ধে হয়ে এলো, আমাকে এবার সন্ধ্যা আরতি করতে হবে। তুমি আবার এত কিসের চিন্তা করছো বলো তো? চিন্তার কি আর শেষ আছে গিন্নি? আমার অনেক চিন্তা গো। এত বটেই, দেশের চিন্তা করার জন্য রাজা আছে, মন্ত্রী আছে, তোমার দেখছি তার থেকেও বেশি চিন্তা। লোকে মরার সময়ও এত চিন্তা করে না। হ্যাঁ ঠিক ঠিক, একমাত্র রাজাকে যমদূতের ভয় দেখাতে পারলে। কি যে ছাইপাশ বিড়বিড় করছো বুঝতে পারছি না। মাথাটা দেখছি একেবারেই গেছে গো। আমার জ্বালারা শেষ নেই গো। এই বুড়ো আমাকে জ্বালিয়ে খেলো। দুধ বলি গিন্নি, পুঁথি লেখার কালি আছে ঘরে? কি কাণ্ড গো! তোমার এখন বুঝি পুঁথি লেখবার ইচ্ছে করছে? তা কি লিখবে শুনি? সারা জীবন যত অপকর্ম করেছো সেগুলো বুঝি লিখতে ইচ্ছে করছে? আহ গিন্নি, জ্বালালে দেখছি। কালি আছে কি নেই সেটা বলো না। আমার পুঁথি লেখার কোনো শখ নেই, আমি তাই জানি না। হ্যাঁ, তা আগে বললেই হতো। এবার রাজা মশাই, যমদূত তোমার সামনে। রাত তো বেশ গভীর হলো, এবার শয়নকক্ষে নিদ্রা গেলেই ভালো। কাল গোপাল রাজসভায় না এলে ওর একটা খোঁজ নিতে হবে। এ কি? আমি কি স্বপ্ন দেখছি? কি ভয়ঙ্কর! জানিস আমি কে? না, কে তুমি? আমি যমদূত। তোর সময় প্রায় হয়ে এসেছে। না না, আমাকে আমাকে আরো অনেক দিন বেঁচে থাকতে হবে। তোর পুণ্য কিছুই নেই, তাই তোকে নরকে নিয়ে যেতে এলাম। আমি তোকে নিতে এসেছি। বাবারে, কাজ হয়ে গেছে, এবার আমাকে পালাতে হবে। মহারাজ, গোপাল আজ যথাসময়ে উপস্থিত। তার মানে গতকাল এতটাই খেয়েছিল যে আজ আর খেতেই হয়নি। ওষুধ ধরেছে দেখছি। তা ঠিক, গোপাল শুধু খেতেই ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে না। কোনোদিন দেখলাম না আমাকে কিছু খাইয়েছে। মজা তোমায় দেখাচ্ছি মন্ত্রী, কিন্তু মহারাজ এখনো কিছু বলছেন না কেন? দাওয়াইটা কি একটু বেশি হয়ে গেল? গোপালের দেখছি আর বলার কিছুই নেই। না, মহারাজ দেখছি কিছুই বলছেন না। নীরবতা সম্মতির লক্ষণ। কি অত ভাবছো গোপাল? জানেন, আমার গিন্নি কাল রেগে গিয়ে আরেকটু হলে বাপের বাড়ি চলে যাচ্ছিল। সে কি? কেন? আর কেন, গিন্নিদের বাপের বাড়ি যাওয়ার এখন কিন্তু একটা যোগ চলছে। আর সেই যোগে আমি ধরাশায়ী। তাই ধরাশায়ী গোপাল এখন ভালো করে বাজার করছে যাতে গিন্নি খুশি থাকে। না, আমাকেই দেখছি কথাটা শুরু করতে হবে।
মহারাজ, শুনলাম কাল কিছু গরিব চাষি এসেছিল, তা আপনি কি ওদের সাহায্য করেছেন? মহারাজ আমাদের যথেষ্ট বুদ্ধি ধরেন, সাহায্য করবার কোনো প্রশ্ন নেই। ঠিক ঠিক ঠিক। থামো তোমরা। ধরেছে ধরেছে, ওষুধ ধরেছে। আমার অন্য কিছু বলার আছে। কি মহারাজ? আমি কাল রাতে এক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নে আমাকে যমদূত দেখা দিয়েছেন। এই রে, এটাকে মহারাজ স্বপ্ন বলে উড়িয়ে না দিলেই মঙ্গল। সে কি মহারাজ, যমদূত আপনাকে স্বপ্নে দেখা দিয়েছেন? কিন্তু কেন? আপনার এখন কোনোভাবেই তো মৃত্যু যোগ নেই। যমদূত আমাকে নরকে নিয়ে যেতে এসেছিল। সে কি একেবারে নরকে? অসম্ভব, আপনি পাপী হতেই পারেন না। চুপ! তোমরা কি যমদূতের থেকে বেশি জানো? তাই আমি মরার আগেই জানতে চাই কোনটা স্বর্গ আর কোনটা নরক। মহারাজ, বিজ্ঞানে স্বর্গ আর নরক খুঁজে পাওয়া যায় না। বটে, তাহলে ভালো করে খোঁজো, আর যতক্ষণ না খুঁজে পাও ততক্ষণ তুমি বাড়ি যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, মহারাজ, পুঁথিতে বলে স্বর্গে দেবতাদের বাস, মানুষ পুণ্য করলে সেখানে যেতে পারে, আর মানুষ যদি ঘোর পাপ করে তাহলে নরকে যায়, সেখানে গরম কড়াইয়ে ফুটন্ত তেলে। নতুন নতুন কিছু কথা বলো পণ্ডিত, এসব তো আমি কবে থেকেই জানি। এটা আমার মনের মতো উত্তর হলো না। আমি জানতে চেয়েছি কোথায় স্বর্গ আর কোথায় নরক, আর সেখানে কি আছে সেটা আমি জানতে চাইনি। কিন্তু ভারী মুশকিলে পড়া গেল, এক বিপদ থেকে অন্য বিপদে পড়লাম। মহারাজ, এখন স্বর্গ আর নরক ছাড়া অন্য কিছু বুঝবে না, বোঝানো যাবে না। আমি বরং এই সুযোগে কিছু অর্থ কামিয়ে ফেলি। আমি তোমাদের একদিন সময় দিলাম, তার মধ্যে আমাকে জানাতে হবে কোথায় স্বর্গ আর কোথায় নরক, না হলে কিন্তু তোমাদের সবার চাকরি যাবে। আমার সাথে চলুন মহারাজ, আমি আপনাকে আজ স্বর্গ আর নরক দেখাবো। বেশ, চলো চলো। বাহ বাহ মন্ত্রী, চমৎকার পরিবেশ, সুস্বাদু খাবারেরও গন্ধ পাচ্ছি। ফন্দিটা ভালোই ফেটেছে, কিন্তু কাজ হবে কি? আরো আছে মহারাজ, আসুন। আহ, ভারী সুন্দর জায়গা তো, ভীষণ খুশি হলাম। এত সুন্দর জায়গায় এসে খুশি না হয়ে উপায় আছে? এবার চলুন মহারাজ। মহারাজ, যা দেখে এলেন ওটাই স্বর্গ, স্বর্গে অফুরন্ত আনন্দ। আর ওই যে দেখুন মহারাজ, ওটা হলো ভাগাড়। দেখছেন মহারাজ, একেই বলে নরক। আপনি এতক্ষণ স্বর্গ দেখলেন, এবার আপনি নরক দেখছেন। ঠিক, পুঁথিগতভাবে একেই নরক বলা যায়। হতেই পারে না, এটা নরক। তাহলে এদেরকে এত হাসি খুশি দেখছি কেন? আমি তো জানি নরক মানে শুধুই কষ্ট। না 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 না, এটা নরক হতেই পারে না। হ্যাঁ, আরো একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে তোমরা যদি আমাকে স্বর্গ আর নরক কি বোঝাতে না পারো, তাহলে সবাইকেই আমি শুলে জড়াবো, আর তখন ভূত হয়ে স্বর্গ নরকের ঠিকানা খুঁজো। মন্ত্রী, আমার উত্তরের কি হলো? মহারাজ, আর দুটো দিন সময় দেবেন? আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি কোথায় স্বর্গ আর কোথায় নরক খুঁজতে। হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা করছি। গোপাল কই? সে আবার দেরি করছে। মহারাজ, গোপালকে ভুলে যান, ও আর কোনো দিন আসবে না। ওর কি মুখ দেখাবার জো আছে? যেখানে আমরা রাত দিন চিন্তা করছি, তখন সে শুধু ভাঁড়ামি করছে। এসে গেছি মহারাজ। ওই তো গোপাল এসে গেছে। মহারাজ, উপায় পেয়ে গেছি, আর উপায় ভাবতেই আমরা একটু দেরি হয়ে গেল। বলো গোপাল, বলো কোথায় স্বর্গ আর কোথায় নরক? এমনিতে সেখানে আপনাকে নিয়ে যাওয়া যাবে না, এর জন্য আমাকে এই প্রাসাদের বাইরে যে বট গাছ রয়েছে তার তলায় ধ্যানে বসতে হবে।
আর আপনাকে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বেশ, চলো সবাই তাহলে সেখানেই যাওয়া যাক। গাছের তলায় বসবে গোপাল, চোখ বুঝবে ধ্যানে, জানি না স্বর্গ জানি না নরক, বলবে গোপাল কি আছে তার মানে। বেশ, তো দেখাই যাক এটা আবার গোপালের কোন চাল। তবে মহারাজকে যদি উল্টো পাল্টা কিছু বুঝিয়ে দিতে পারে তবে আমারই ফায়দা, এ যাত্রায় চাকরি টিকে যাবে। এই প্রখর রোদে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মহারাজ অসুস্থ হয়ে পড়বেন। তখন কিন্তু ওই পাঁচন খেতে হবে। গোপাল, আর কতক্ষণ? গোপাল মনে হয় সরাসরি যমদূতের সাথে কথা বলছে। গোপাল আবার ধ্যান করতে শিখলো কিভাবে, আমি এটাই ভাবছি। এ বড় কঠিন সাধনার জিনিস। বাবা, রোদের তাপ যে বড় বেশি, আর যে থাকতে পারছি না। গোপাল, আমাকে যা বলবার তাড়াতাড়ি জানাও। কি হলো কি গোপাল, বলো। বেটা ভাঁড়, তুই তখন থেকে ভাড়ামো করছিস। তোকে আজ আমি কেটেই ফেলবো। দাঁড়ান মহারাজ, এই আপনি নরকে এলেন। নরকে এলাম? কি বলতে চাও? এই আপনি স্বর্গে এলেন। কি বলছো বুঝিয়ে বলো। মহারাজ, যখনই আপনি হিংসা, রাগ, প্রতিশোধ এই ব্যাপারগুলোকে রিপুর বশে এসে মাথায় উঠতে দিচ্ছেন, তখনই আপনি নরকের দরজার সম্মুখীন হচ্ছেন। আর বিপরীত ক্ষেত্রে দয়া, মায়া, ক্ষমা, মমতা আপনার হৃদয়ে আসলেই জানবেন আপনি স্বর্গের সিঁড়িতে এক ধাপ অবতীর্ণ হয়েছেন। বাহ বাহ গোপাল, বাহ, ঠিক বলেছ, ঠিক বলেছ। কিন্তু যমদূত এলো কেন? সেদিন মন্ত্রীর কথায় ওই গরিব চাষিদের ফিরিয়ে দিয়ে আপনি ঠিক করেননি। আপনার অনুশোচনায় যমদূত হয়ে এসেছিল। ঠিক ঠিক, আমি দয়া দেখাইনি। আমি আজকেই সমস্ত গরিব চাষিদের ডেকে পাঠাচ্ছি তাদের অর্থ সাহায্য করবার জন্য। মহারাজের জয় হোক। কিন্তু আপনার চেলা চামুন্ডারা যে সব সরে পড়েছে। ওদের স্বর্গ নরক দরকার নেই, মর্তই ভালো। হ্যাঁ